আমরা খুবই চেষ্টা করছিলাম তাদের কাছে জানার যে ঠিক কতটি ক্লাস সেখানে ছিল, ফলে সেই তথ্য হয়তো আমাদের কাছে 23 জন আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এখানে ভর্তি হয়েছেন। আমাকে আমার সহকর্মী আমানত যেটি জানালেন যে ঢাকা মেডিকেল কলেজের যে রেজিস্ট্রার অনুযায়ী, সেই রেজিস্ট্রার অনুযায়ী 23 জন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং সম্ভবত একজন শিক্ষক যারা গুরুতর অর্থে আহত হয়েছেন, অর্থাৎ যারা পুড়ে গেছেন, পুড়ে যাওয়ার শিকার হয়েছেন, তাদেরকে এখানে আনা হয়েছে। এবং আমরা ধারণা করছি পুলিশের এবং অন্যান্য তৎপরতা দেখে যে সেখানে আহত আরও যারা আছেন তাদেরকে হয়তো অন্য আরও কিছু টিম দিয়ে সেখানে আনার প্রচেষ্টা চলছে। আপনি জানেন মাইলস্টোন কলেজ সেই দিয়াবাড়ি, ফলে এক্সপ্রেসওয়ে দিয়ে আসলেও এবং দ্রুততম সময়ে যদি যেন তাদেরকে আনা যায় সেই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের কর্মতৎপরতা দেখছি। এবং আমরা জানি না ঠিক আর কতজন আসবেন এবং তাদের পরিস্থিতি কী হবে। আমরা চিকিৎসকরা তাদেরকে প্রাথমিকভাবে দেখার পরে হয়তো তাদের কাছ থেকে আমরা একটা আনুষ্ঠানিক কোনো তথ্য পাবো যে যারা এসছেন তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এবং তাদের ভিতরে কতজন আশঙ্কামুক্ত, কতজন বিপদমুক্ত। শুধু যেটুকু বলে রাখি যে আমি স্বচক্ষে বা নিজের চোখের সামনে যাদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামতে দেখেছি তাদের শরীরে পুড়ে যাওয়ার যে পরিমাণ, যে বিভৎসতা, তাদের যে কাতরতা, সেটি আসলে চোখে দেখার মতো, সহ্য করবার মতো নয়। আমরা অ্যাম্বুলেন্সের বাইরে প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়িতে করেও কেউ কেউ আসছেন, তারাও যেভাবে পারছেন তাদেরকে সহযোগিতা করছেন। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের দেশে যে সংকটটি, অনেক মানুষ যেরকম আন্তরিকভাবে সহায়তা করতে আসেন, আবার উৎসুক জনতা বা দেখতে এসছেন এরকম লোকের সংখ্যাও কিন্তু নাহেদ কম না। ফলে সেটি কিন্তু পুলিশ, আনসার, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা হাসপাতালের স্টাফ যারা ওয়ার্ড বয় বা যারা তাদেরকে রিসিভ করছেন, ট্রলিম্যান, তাদের কাজে সেটি কিন্তু ব্যাঘাত ঘটে। আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে এখানকার কর্তব্যরত যারা, তারা কিন্তু সেই অনুরোধটাও করছেন যে যাদের এখানে কাজ নেই বা যাদের কোনো পেশাগত প্রয়োজন নেই, তাদের বাইরে যারা আছেন তারা যেন এখানে ভিড় না করেন। পুলিশ নানাভাবে বাঁশি দিয়ে আনসার সদস্য যারা আছেন, আনসারের এখানকার যিনি প্রধান তিনি এসছেন, তারা সেটি করার চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে বেগ পেতে হচ্ছে এই কাজটি করতে বরাবরের মতোই। তার মানে এখন আরও দুজন আসলো, সেই অর্থে হচ্ছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এই বার্ন ইনস্টিটিউটে 25 জনে গিয়ে দাঁড়ালো। মাইলস্টোন কলেজের উপরে একটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, যেটি ফাইটার জেট ছিল বলে আমরা জানতে পেরেছি, সেটি বিধ্বস্তের ঘটনায় বিমানের অভ্যন্তরে যারা ছিলেন, অর্থাৎ পাইলট বা তার সঙ্গে কো পাইলট বন্য কেউ যদি থাকেন কিনা সেটি আমরা নিশ্চিত না, কিন্তু সেটি যে স্থানে ভূপাতিত হয়েছে, ঢাকার ঢাকার একটি বড় কলেজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তাদের দিয়াবাড়ি যে নিজস্ব ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা যখন ক্লাস করছিল, ক্লাস করা অবস্থায়, পড়াশোনারত অবস্থায় তাদের এই ভীষণ দুর্ভাগ্যের শিকার হতে হয়েছে, এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছে এইসব কোমলমতি শিশুদেরকে। এবং আমরা দেখছি কুয়েত মন্ত্রী সরকারি হাসপাতালে আরেকটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। একটি অ্যাম্বুলেন্স আসছে মানে আসলে অনেকগুলো ভয়াবহ রকমের আহত শিশুরা আসছেন, আমাদের কোমলমতি শিশুরা, যারা এদের বেশিরভাগই হয়তো ডে শিফটের স্টুডেন্ট, মানে ধারণা করা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী হয়তো তারা। এবং একটি ধরেন যে শিশুটিকে আনা হলো, তাকে স্যালাইন দেওয়া, তার মানে অন্য হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা তাকে নেওয়া হয়েছে, তার প্রায় পুরো শরীরই আসলে ঝলসে গেছে এবং তার মানে হচ্ছে 26 জনে গিয়ে দাঁড়ালো এই হাসপাতালে আসা আহতের সংখ্যা, 26 থেকে 27 জনে গিয়ে দাঁড়ালো। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সামনে থেকে আমি মাহফুজ মিশা আপনাদের সঙ্গে আছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুর 2টার কিছুক্ষণ আগে বা 1টার পরে প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন কলেজের যে নিজস্ব ক্যাম্পাস দিয়াবাড়ির
তার একটি ভবনের উপরে সেটি গিয়ে ভূপাতিত হয় এবং তারই ঘটনায় ধারণা করা হচ্ছে সেই প্রশিক্ষণ বিমানে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক এবং অন্যান্য উপকরণ বিস্ফোরিত হয়ে ভয় রকমের যে দাবানল তৈরি হয় বা যে আগুনের তৈরি হয়, তাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী নিশ্চিতভাবে এখন বলা যায় যে গুরুতরভাবে পুড়ে গেছেন, আহত হয়েছেন। এবং যারা আহত হয়েছেন, পুড়ে গেছেন, তাদের প্রাথমিক চিকিৎসা অবশ্যই উত্তরার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে দেওয়া হয়েছে এবং যাদেরকে সেখানে রাখা সম্ভব হয়নি অথবা যাদের অবস্থা অনেক বেশি খারাপ, যারা আশঙ্কাপূর্ণ, এরকম আমি আসার পরে অন্তত এখন পর্যন্ত যা তথ্য তাতে 27 জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এবং যাদের নিয়ে আসা হয়েছে আমরা চিকিৎসার পরিভাষায় কি বলে জানি না, কিন্তু তাদের অবস্থা সাধারণ মানুষ হিসেবে বা সাংবাদিক হিসেবে আমরা বলতে পারি গুরুতর। অর্থাৎ এদের একটা বড় অংশেরই শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। এবং যারা এসছে তার ভিতরে আমরা আমাদের মেয়েদেরকে দেখেছি, মেয়ে শিক্ষার্থীদেরকে দেখেছি, নারী শিক্ষার্থীকে দেখেছি, ছেলেদেরকে দেখেছি, শিক্ষককে দেখেছি, মনে হয়েছে যে একজন হয়তো কলেজের স্টাফও হতে পারেন, সেরকমও দেখেছি। ফলে বিভৎস এবং ভয়াবহ এক পরিস্থিতি। এবং আগের যে সমস্ত আগুনের ঘটনাগুলো ঢাকা শহরে বা আশপাশে বড় রকমের আগুনের ঘটনা আমরা দেখেছি সেটিতে যেমন হয়েছে, তার মতো এবারও ঢাকা মেডিকেল কলেজের এই বার্ন ইউনিট, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, যেটি তারা আজকে তাদের সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য সেবা করছে। আমরা অনেক শিক্ষার্থীকে দেখছি তার বন্ধু বান্ধবদের জন্য তারা কান্নারত, তারা চোখের সামনে তার বন্ধুকে, সহপাঠীকে কিংবা স্কুল বা কলেজের সিনিয়রকে একেবারে অগ্নিদগ্ধ হতে দেখেছেন। উপরে তাদের চিকিৎসা চলছে, উপরে স্বভাবতই সাংবাদিকদের বা গণমাধ্যমের প্রবেশের সম্ভবত সুযোগও নেই। আমরা সে চেষ্টাটিও করছি না এই পরিস্থিতিতে, চিকিৎসকরা যেন তাদের চিকিৎসা কাজটা ঠিকমতো চালিয়ে যেতে পারেন। আমরা আবারও বলে রাখি যে এই সংকটে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট তাদের এখানে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। যারা এসছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাও হয়তো এখন এসে পৌঁছাতে পারেননি। আমরা পুলিশের কর্মতৎপরতা দেখছি, মেডিকেল কলেজের এবং বার্ন ইনস্টিটিউটের নিজস্ব যে আনসার যারা এখানে পাহারায় থাকেন তাদের সহায়তা দেখছি। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটের কর্মী যারা, ট্রলিম্যান, ওয়ার্ড বয়, নার্স, ব্রাদার এবং অবশ্যই চিকিৎসকরা, তাদের কর্মতৎপরতা আমরা দেখছি। যারা যেখানে আছেন তারা এই কোমলমতি শিশুদের জন্য, তাদের বন্ধুবান্ধব বা স্বজন যারা আসতে পেরেছেন তারা তাদের জন্য দোয়া চাচ্ছেন। শিক্ষকরা কান্নাকাটি করছেন এবং তারা শুধু বলছেন যে কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের দায় যাদের নেই, সেই শিশুগুলোর যে পরিস্থিতি হয়েছে চিকিৎসকরা যেন সেই শিশুদেরকে সুস্থ করে তুলতে পারেন, স্রষ্টা যেন তাদেরকে সুস্থ করবার মতো শক্তি দেন, সেই প্রার্থনা তারা করছেন। আমরা দেখলাম অন্তত 4 থেকে 5 জন চিকিৎসক বিভিন্ন সময়ে, যাদের এই সময় হয়তো ডিউটি ছিল না জাতীয় বার্ন ইনস্টিটিউটে, তারা হয়তো কর্মস্থলে ছিলেন না বা তাদের এখন শিফট না, তারা সবাই জরুরি ভিত্তিতে এরই ভিতরে ঢাকা মেডিকেল কলেজের এই বার্ন ইনস্টিটিউটে চলে আসছেন। নার্সরা আসছেন, চিকিৎসকরা আসছেন, ফলে তাদের সেই তৎপরতাটি চোখে পড়বার মতো। এবং নিশ্চিতভাবে এত মানুষের এত প্রচেষ্টা, এত প্রার্থনা এবং স্রষ্টার কাছে তাদের এত আকুতি, নিশ্চিতভাবেই সেটি হয়তো ব্যর্থ হবে না। আমাদের আহত এই সব শিশুগুলোই সুস্থ হয়ে স্বাভাবিকভাবে তারা আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এই প্রার্থনা এখানে থাকা প্রতিটি মানুষ করছেন। ফলে এটি একটি বিপদের মুহূর্ত। এই বিপদের মুহূর্তে পরিবারের সদস্যদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ ধৈর্য ধরার তাগিদ দিচ্ছেন এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল থেকে যে ধরনের নির্দেশনা দেওয়ার জাতীয় বার্ন ইনস্টিটিউটের কাছে সেটি দেওয়া হয়েছে। এইখানে আমরা যাদেরকে দেখছি তারা নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি আহত, গুরুতর আহত বলে তাদেরকে এখানে আনা হয়েছে। এর বাইরেও নিশ্চিতভাবেই যারা এসছেন তারা বলছিলেন বা কথা বলছেন যে তারা অনেকে আহত হয়েছেন, যারা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল, উত্তরায়, এমনকি সশস্ত্র বাহিনীর যে সিএমএ সেখানে তারা ভর্তি হয়ে হয়তো আছেন। আমরা দেখছি আরও একটি অ্যাম্বুলেন্স আসলো, সেই হিসাবে এটি 14তম অ্যাম্বুলেন্স, 14 বা 15তম অ্যাম্বুলেন্স এই ঘটনায় আমরা দেখছি। আমরা একটু সতর্ক থাকব আহতদের ছবি দেখানোর ক্ষেত্রে, আমরা একটু লং শটে থাকার চেষ্টা করব। আমি সহকর্মী পার্থদাকে অনুরোধ করছি, আমাদের শিশুরা
আমাদের সন্তানরা যারা তারা একটা ভয়াবহ রকমের সংকটে পড়েছেন, বিপদে পড়েছেন এবং